आरगी में बन गया दीवाना, मैंने क्यों सादगी को नहीं जाना। चाहत यही है कि इस कदर प्यार दूं, कदमों में तेरे मैं दो जहां वार दूं। चैन मेरा ले लो, खुशी मेरी ले लो। ভাই ভাবি এসেছে বাইরে, তোমাকে ডাকছে। মাঝারি বয়সের ছেলেটার কথা শুনে বোধ হয় একটু রাগী হলো যুবকটার। এখন প্রায় সন্ধ্যার সময়, এই সময় মেয়েটাকে কেন এখানে আসতে হবে? সে কি জানে না এখানে আজে বাজে ছেলে পুলে থাকে? যদি কেউ তাকে বিরক্ত করে, অবশ্য সে যতক্ষণ আছে ততক্ষণ কারো সাহস হবে না মেয়েটাকে কিছু বলার। তারপরেও মেয়েটাকে নিয়ে ভয় হয়, যদি তার কারণে মেয়েটির একটু কষ্ট হয় তাহলে সে সহ্য করতে পারবে না। ভাবতে ভাবতে ক্লাব ঘর থেকে বেরিয়ে এলো যুবকটি। বাইরে এসে দেখতে পেল বড় কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। বয়স হয়তো 20 বা 21 হবে। মাঝারি সাইজের মেয়েটি, দেখতে গোলগাল নাক মুখ, ভারী মিষ্টি আর অনেকটা মায়াবী। গায়ের রংটাও তার মতো কালো নয়, হলুদে ফর্সা গড়নে। মেয়েটাকে সে কি করে পেল তাই ভেবে পাই না। এই সময় এখানে কি করছো তে? আপনি আমাকে ভালোবাসেন জাংকুক? নিজের প্রশ্নের উত্তরে এমন প্রশ্ন পাবে ভাবেনি জাংকুক। মেয়েটাকে কেমন বিধ্বস্ত লাগছে। কিছু কি হয়েছে? বিচলিত হয়ে জিজ্ঞেস করলো। কিছু হয়েছে তোমার? এমন করে কথা বলছো কেন? আপনি আমাকে ভালোবাসেন? আবারও উত্তর না পেয়ে একই প্রশ্ন শুনতে পেয়ে একটু বিরক্ত হলো বোধ হয়। তবুও তের হাত দুটো ধরে শান্ত স্বরে বলল, তুমি এর উত্তর জানো, তাহলে কেন আবার জিজ্ঞেস করছো? তের চোখ দুটো টলমল করে উঠলো। আস্তে করে বলল, তোমার মুখ থেকে শুনতে চাইছি, বলো জাংকুক। জাংকুক তের কপালে একটা হাত রেখে মুচকি হেসে শান্ত স্বরে বলল, ভালোবাসি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি তে। এতটা ভালোবাসি যে তা মুখে বলে বা ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব নয়। তে নিজেকে আর ধরে রাখতে পারলো না, ঝরঝর করে কেঁদে উঠলো। ধরা গলায় বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি জাংকুক। তেকে কাঁদতে দেখে জাংকুকের মন আনচান করে উঠলো, বিচলিত হলো হৃদয়। তবুও নিজেকে শান্ত রেখে বলল, এবার বলো কি হয়েছে? এমন করে কাঁদছো কেন? আমাকে আজ আবার দেখতে এসেছিল, বিয়ের দিন ঠিক করে গেছে, আংটি পরিয়ে গেছে, এই দেখো। কথা শেষ করে হাতের আংটিটাও দেখালো তে। তের কান্নারত স্বরে বলা বিয়ের কথাটা জাংকুকের মনে হয় পায়ের নিচে মাটি সরে গেল। হাতের আংটিটা দেখে মন ক্ষুণ্ণ হলো। তে কি করে অন্যের নামের আংটি হাতে পড়তে পারে? অভিমান করে বলল, তোমার বাবা তো আমার মতো ছেলের সঙ্গে তোমায় বিয়ে দেবে না, তুমি বরং ওই ছেলেকে বিয়ে করে নাও। তে এবার আরো জোরে জোরে কান্না করে দিল, হাত থেকে আংটিটা খুলে ছুঁড়ে ফেললো। এত জোরে কাঁদতে দেখে জাংকুক মরিয়া হয়ে উঠলো। আশেপাশে তাকিয়ে দেখলো অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে। জাংকুক তেকে চুপ করতে বলল। তে চুপ করলো না, বরং আরো জোরে জোরে কাঁদতে লাগলো। আমি তোমাকে ছাড়া মরে যাবো জাংকুক, প্লিজ কিছু করো, তোমাকে না পেলে আমি সত্যিই বাঁচতে পারবো না। জাংকুক কিভাবে বোঝাবে মেয়েটাকে যে সেও মরে যাবে মেয়েটাকে ছাড়া? তের চোখের জল মুছে দিয়ে সান্ত্বনা দিয়ে বলল, ঠিক আছে, আমি কিছু একটা করছি, তুমি এখন চুপ করো প্লিজ। তোমাকে কাঁদতে দেখে আমার যে বড্ড কষ্ট হয় তে, প্লিজ চুপ করো। এবার বোধ হয় কাজ হলো, তে একটু চুপ করলো। জাংকুক ডান হাতের সাহায্যে তের চোখের জল মুছে দিল, অনেক বুঝিয়ে শুনিয়ে একটা রিকশায় তুলে দিল। তে যেতে যেতে বারবার পিছু ফিরে চাইলো। জাংকুক এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো যতক্ষণ তের রিকশা দেখা গেল। রিকশা চোখের আড়াল হতেই একটা সিগারেট ঠোঁটে চেপে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। এমন নয় যে জাংকুক গরিব ঘরের সন্তান, তার বাপের অনেক টাকা পয়সা, অভাব নেই, কিন্তু সমস্যা হচ্ছে যে সে বখাটে খেতাবপ্রাপ্ত ছেলে। বাবা ব্যবসায় ব্যস্ত থাকায় আর মা না থাকায় ঠিক মতো মানুষ হতে পারেনি সে। অন্য ছেলেদের পাল্লায় পড়ে খারাপের সব সীমা বোধহয় পার করে ফেলেছিল। গুন্ডামি করে বেড়ানো, নেশা করা, মারপিট করা, আরো কত কি। বড়লোকের ছেলে হওয়ায় কেউ কিছু বলতেও পারেনি। পড়াশোনা শেষ করলেও কোনো কাজ করে না সে, এমনকি বাবার ব্যবসা দেখাশোনা করতেও নারাজ। এমন ছেলের জীবনে হঠাৎ করে এসেছিল তে নামের মেয়েটি, একটু ভীতু আর সহজ সরল টাইপের। প্রথমে জাংকুককে অনেক ভয় পেত, কারণ এই পাড়ায় সবাই এক নামেই চেনে, বখাটে জাংকুককে। কিন্তু ওই বখাটে জাংকুকের মধ্যে এমন কিছু খুঁজে পেয়েছিল তে, যা আর কেউ খুঁজে পায়নি। তাই তো ভালো না বেশি আর থাকতে পারেনি জাংকুককে।
বখাটে জাঙ্কুক ও সরল তেকে ভালোবেসে অনেকটাই পরিবর্তন হয়েছে। মারপিট, নেশা করা, মাস্তানি করা সব ছেড়েছে, শুধু সিগারেটটা এখনো ছাড়তে পারেনি। এতদিনের অভ্যাসকে খুব সহজে ছাড়া যায়? তের বাবা তেকে বিয়ে দিতে চায়, বিধায় জাঙ্কুক দুবার তের বাবার কাছে হাত পেতেছে, কিন্তু তের বাবা এক কথা, এমন বখাটে বেকার ছেলের সাথে তার মেয়েকে বিয়ে দেবেন না তিনি। জাঙ্কুক আজকাল নিজে কিছু করার চেষ্টা করছে, কিন্তু তার জন্য সময় তো দরকার, অথচ তের বাবা তা দিতেও নারাজ। ভাবতে ভাবতে বাড়ির ভেতর প্রবেশ করলো জাঙ্কুক। রাত প্রায় 10টা। জাঙ্কুক খাবার টেবিলে বসে আছে, সাথে বসে আছে তার বাবা। জাঙ্কুকের বাবা চুপচাপ খেলেও জাঙ্কুক কিছুতেই খেতে পারছে না। জাঙ্কুকের বাবা ছেলেকে ইতিউতি করতে দেখে বুঝলেন কিছু বলবেন, তাই ছেলেকে তিনি সময় দিলেন। অনেকক্ষণে নীরবতা ছিন্ন করে জাঙ্কুক বলে উঠল, আব্বু, আমি কিছু বলতে চাই। বলো, শুনছি। আমি বিয়ে করতে চাই। ছেলের কথা শুনে অবাক হলেন না তিনি। ছেলেকে সময় দিতে না পারলেও খোঁজ ঠিকই রাখেন, তাই ছেলে এই কথা বলবেন তাও হয়তো জানতেন তিনি। ছেলে সহজে তাকে কিছু বলেন না, আর এর জন্য হয়তো তিনিই অনেকটা দায়ী। ছেলের থেকেই আরেকটু কথা বের করতে গম্ভীর স্বরে বললেন, মেয়ে ঠিক করা আছে বুঝি? নয়তো তোমার মতো বখাটে ছেলেকে কোন বাপ তার মেয়ে দিবে? বাবার কথায় হাত হলো বুঝি জাঙ্কুক, কিন্তু এখন তো তর্ক করার সময় নয়। তার তো তেকে চাই, যে কোনো উপায় হোক, তার জন্য যা করতে হয় করবে সে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে বাবার পায়ের কাছে বসে পড়লো, অনুনয় করে বলল, আমি ভালো হয়ে যাবো আব্বু, আপনি যা বলবেন সব শুনবো। কাল থেকে আপনার অফিসেও বসবো, পাশাপাশি নিজেও কিছু করার চেষ্টা করব। শুধু আমাকে তে এনে দিন আব্বু, আমি ওকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ওই মেয়েটাও মরে যাবে আব্বু, আমার উপর দয়া করুন আব্বু, তে এনে দিন আব্বু প্লিজ। বলতে বলতে গলা ধরে এলো জাঙ্কুকের। এক ফোঁটা জল গাল বেয়ে পড়লো তার বাবার পায়ে। জাঙ্কুকের বাবা মিস্টার আরিফ অবাক হয়ে তাকালো ছেলের দিকে। তার ছেলে একটা মেয়েকে এতটা ভালোবাসে যে বাবার প্রতি সব রাগ অভিমান ভুলে তার পায়ে পড়ে গেল। এমন কিছুকে জলও এনেছে, আর সেই মেয়েটার মধ্যেও নিশ্চয়ই এমন কিছু আছে যার জন্য তার বখাটে ছেলেটা আজ ভদ্র হতে শিখেছে, ভালোবাসতে শিখেছে। জীবনের প্রথম তার ছেলে তার কাছে কিছু চাইলো আর সে দেবে না, এটা হতে পারে? দরকার পড়লে সেও মেয়ের বাবার পায়ে পড়ে যাবে। মিস্টার আরএম ছেলেকে ধরে দাঁড় করালেন, ছেলেকে বুকে জড়িয়ে আস্তে আস্তে বললেন, তোমাকে এতদিন আগলে রাখতে না পারার জন্য সরি আব্বু। যে মেয়েকে তুমি এতটা ভালোবাসো, আমার জীবন দিয়ে হলেও মেয়েটাকে তোমার বুকে এনে দিব আব্বু, প্রমিস। জাঙ্কুক এই প্রথম বোধহয় তার বাবাকে আবেগে জড়িয়ে ধরলো। এতদিনের অভিমান, কষ্ট, অভিযোগ সব এক লহমায় ভুলে গিয়ে বাবার বুকে ছোট ছানার মতো আশ্রয় খুঁজে নিল। তেদের লিভিং রুমে বসে আছেন মিস্টার আরএম ও তার ছেলে জাঙ্কুক। সামনের সোফায় বসে আছে তের বাবা মিস্টার সুবিন। তের মা চা নাস্তার ব্যবস্থা করছেন। জাঙ্কুক আগে দুবার আসলেও এই প্রথম বাবাকে নিয়ে আসলেন। নীরবতা ভেঙে মিস্টার আরএম বলে উঠলেন, ভাই সাহেব, আমি জানি আমার ছেলেটা একটু বখাটে ছিল, কিন্তু এখন সে ভালো হয়ে গেছে। আমাকে কথাও দিয়েছে এখন সে রোজ অফিসে যাবে। আগের কথা ভুলে গিয়ে আমার ছেলেটাকে একটা সুযোগ দিন। আপনার মেয়েটাকে আমাদের ভিক্ষা দিন। আমি কথা দিচ্ছি আমার ছেলে তার দায়িত্ব ঠিকঠাক পালন করবে, আপনাকে অভিযোগ করার সুযোগ দিবে না। সুবিন বাবু মন দিয়ে কথাগুলো শুনলেন। তার মুখটা গম্ভীর, তার অভিব্যক্তি বোঝা দেয়। গম্ভীর স্বরে প্রতি উত্তর করলেন, আপনার বখাটে ছেলের সাথে এমনিতেই আমার মেয়ে বিয়ে দেব না, আর এখন তো মোটেও নয়, কারণ এখন আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। সামনের শুক্রবার বিয়ে, আপনারা আসবেন তবে বিয়ে খেতে। কিন্তু ভাই সাহেব, একবার ছেলে মেয়ে দুটোর কথা ভাবুন। মিস্টার আরএম তার কথা শেষ করতে পারলেন না, তার আগে সুবিন বাবু আরো গম্ভীর স্বরে বলল, আমি আর কিচ্ছু শুনতে চাইছি না, আপনারা এখন আসতে পারেন। তের মা চা নাস্তা টেবিলে রাখলেন, কিছু বলতে চাইলেন কিন্তু সাহসে কুলালো না। জাঙ্কুক রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল। মিস্টার আরএম আরো কিছু বলতে চাইলেও জাঙ্কুক বাধা দিয়ে বাবার হাত ধরে উঠে দাঁড়ালো। জাঙ্কুক রুমের সামনে দাঁড়ানো কান্নারত মেয়েটির দিকে একবার তাকিয়ে বাবাকে নিয়ে বেরিয়ে গেল। তে কান্না করতে করতে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল। সুবিন বাবু গম্ভীর মুখে নিচের রুমে চলে গেলেও তের মা চোখের জল মুছতে মুছতে মেয়েকে ডাকলো, কিন্তু তে কোনো সাড়া দিল না। সেভাবে রুমবন্দি হয়ে সারা দিনটা পার করলো। রাত প্রায় 12টা। এই দুদিন তে আর জাঙ্কুকের কথা না হলেও মেয়েটি আজ ফোন দিয়েছে। কাঁদছে তো কাঁদছে, থামাথামির কোনো নাম নেই। জাঙ্কুক বিরক্ত হচ্ছে, আবার তের কান্না শুনে কষ্টও পাচ্ছে ভীষণ। আর সহ্য করতে না পেরে বলল,
তুমি কি চাও আমি মরে যাই এখন কষ্ট পেয়ে? যদি না চাও তাহলে কান্না থামাও তে। তোমার কান্নায় আমার হৃদয় ক্ষতবিক্ষত হচ্ছে সোনা। তের কান্না থামলো না, বরং আরো বাড়লো। সেভাবেই বলল, কিছু করো জাংকুক, আমি মরে যাচ্ছি। কেউ আমার কষ্টটা কেন বুঝতে পারছে না? আমাকে নিয়ে যাও জাংকুক, প্লিজ। জাংকুক কিছু সময় চুপ থেকে বলল, আমার প্রতি ভরসা রাখো প্লিজ। কথা দিচ্ছি তুমি আমারই বউ হবে। এখন কান্না থামাও জান। আমি শেষ অবধি চেষ্টা করব। প্লিজ চুপ করো আমার জান, আমিও তোমাকে অনেক ভালোবাসি তো। তে একটু শান্ত হলো। জাংকুক অনেক বুঝিয়ে ফোনটা রেখে দিল। তারপর অন্য কাউকে কল করে কিছু কথা বলে ফোন রেখে দিল। তার সকাল সকাল অনেক কাজ, এখন একটু বিশ্রাম দরকার, তাই বিছানার দিকে এগিয়ে গেল। বিয়ের সব আয়োজন প্রায় শেষ। তেকে সাজিয়ে দিয়ে গেছে পার্লারের লোক। তে চুপ করে বসে আছে ড্রেসিং টেবিলের সামনে। দরজা খোলার শব্দ পেয়ে তে পেছনে তাকিয়ে বাবাকে দেখতে পেয়ে আবার সামনে ফিরে তাকালো। অস্ফুট স্বরে বলল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি বাবা, কিন্তু আমি জাংকুককেও অনেক ভালোবাসি বাবা। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এখনো সময় আছে, প্লিজ বাবা মেনে নাও আমাদের। তের বাবা এসেছিল মেয়েকে শেষবারের মতো কিছু বোঝাতে। তিনি একজন সরকারি কর্মচারী, মধ্যবিত্ত পরিবারের, গম্ভীর এবং আদর্শবান লোক, যার আত্মসম্মান বেশি প্রখর। তিনি এমন ছেলের সাথে মেয়েকে বিয়ে দিতেন না যে বখাটে নামে সুপরিচিত, যার বাবার অঢেল সম্পত্তি থাকলেও নিজের ইনকাম নেই। মেয়ের কথা শুনে কষ্ট পেলেও নিজের আত্মসম্মান বোধটাকে তিনি বড় করে দেখলেন। মেয়েকে আর কিছু না বুঝিয়ে যেভাবে এসেছিলেন সেভাবেই চলে গেলেন। শুধু যেতে যেতে শুনতে পেলেন মেয়ের চিৎকার করা এক বাক্য, জাংকুককে ছাড়া আমি মরে যাব বাবা, মরে যাব। সোবিন বাবু বাইরে এসে দাঁড়াতেই দেখলো জাংকুক এসেছে। মেজাজটা খারাপ হলো তার। রেগে জাংকুককে চলে যেতে বললে জাংকুক বলল সে শেষবারের মতো কিছু কথা বলতে চায় আর তাকে কিছু দেখাতে চায়। মেনে নিলেন তিনি। জাংকুককে নিয়ে নিজের রুমে গেলেন। জাংকুক পকেট থেকে কিছু ছবি বের করে দেখালেন। ছবি দেখে সোবিন বাবু ধপ করে বিছানায় বসে পড়লেন। যার সাথে মেয়ের বিয়ে ঠিক করেছে সেই ছেলেই অন্য মেয়ের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় রয়েছে। এটা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না। জাংকুক সোবিন বাবুর সামনে হাঁটু গেড়ে বসলেন। হাত দুটো জোর করে অনুনয় করে বলল, আমি জানি আমি খারাপ, গুন্ডা, কাজ করি না, কিন্তু বিশ্বাস করুন তে ছাড়া অন্য কোনো নারী আমার জীবনে নেই, আর না ছিল। আমি তেকে অসম্ভব রকম ভালোবাসি আঙ্কেল। আমাকে একটা সুযোগ দিন, আমি প্রমাণ করে দেব বখাটে ছেলেরাও ভালোবাসতে জানে, তারাও ভালোবেসে পরিবর্তন হতে পারে। আমাদের মতো বখাটেদেরও তো ভালোবাসার অধিকার আছে, তাই না? শুধু একটা সুযোগ দিন দয়া করে। আমি তেকে অভিযোগ করার সুযোগ দেব না, প্রমিস। সোবিন বাবু কিছু বলার ভাষা হারিয়ে ফেললো। তিনি কেমন বাবা যে মেয়ের ভালোবাসাটা দেখতে পেল না? মেয়ের জন্য সোনা খুঁজতে গিয়ে তো হীরাকে হারাতে বসেছিল। সে কোনো মতে উচ্চারণ করলো, যাও পাঞ্জাবি পরে বর সেজে আসো, আমি নিজে হাতে মেয়েকে তোমার হাতে তুলে দেব। জাংকুক উঠে দাঁড়ালো, হাতের বাহু দ্বারা চোখ মুছলো। অবশেষে তার ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। চোখে জল মুছে হাসি নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। প্রায় ঘন্টা খানিকের মধ্যে জাংকুক রেডি হয়ে এসেছে। তার বাবাকে ফোন করে এনেছে সোবিন বাবু, কাজীও চলে এসেছে। জাংকুক সবার থেকে পারমিশন নিয়ে তের রুমের দিকে গেল। মেয়েটার সাথে কথা বলা দরকার, নিশ্চয়ই অনেক কান্নাকাটি করছে। জাংকুক দরজা ঠেলে ভিতরে ঢুকতে ঢুকতে বলল, তেহু জান দেখো তোমার জন্য কি সুন্দর সারপ্রাইজ নিয়ে এসেছি। কথা শেষ করে সামনে তাকালো জাংকুক। তে এখনো ড্রেসিং টেবিলের সামনে বসে আছে। জাংকুকের কেমন জানি অদ্ভুত ঠেকলো। তার কথা শুনেও মেয়েটি কি করে চুপ করে বসে থাকতে পারে। সে নিচে তাকিয়ে দেখলো লাল তরল জাতীয় কিছু নিচে ভেসে বেড়াচ্ছে। জাংকুক ভালো করে তের দিকে তাকিয়ে দেখলো তের একটা হাত ঝুলে আছে আর যার থেকে টপ টপ করে রক্ত পড়ে নিচে ভেসে বেড়াচ্ছে। জাংকুকের সারা দুনিয়া চলে উঠলো। কাপা কাপা পায়ে তের দিকে এগিয়ে গেল। সামনে দাঁড়াতেই চোখ পড়লো তের হাতে। বা হাতে অনেকটা জায়গায় কাটা, যা থেকে এখনো রক্ত পড়ছে। রক্ত মাখা ছুরিটা নিচে পড়ে আছে। মেয়েটা কি করে করলো? তার উপর কি একটু ভরসা রাখতে পারলো না? জাংকুক দুপা পিছিয়ে পড়তে গিয়েও ড্রেসিং টেবিলের উপর হাত রেখে দাঁড়ালো। এগিয়ে এসে তের সামনে বসে তেকে ধরে ঝাঁকাতে লাগলো। ঝাঁকি দিয়ে তে ঝাপসা চোখ মেলে তাকালো। সামনে জাংকুককে দেখতে পেয়ে আবার কেঁদে উঠলো। কাদার ফলে ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিলে জাংকুক আঁকড়ে ধরলো। কোলে নিয়ে ফ্লোরে বসে পড়লো। কাপা কাপা স্বরে জিজ্ঞেস করলো, এমন কেন করবে? একটু কি ভরসা রাখা যেত না?
এখন এখন আমার কি হবে দেহ জান? তে আবার জোরে জোরে কেঁদে উঠলো। জাংকুক রেগে গিয়ে চিৎকার করে উঠলো, উত্তর দে আগে, এটা তুই কেন করলি বল আমাকে। বলতে বলতে কেঁদে দিল জাংকুক। জাংকুকের চিৎকার শুনে বাইরে সবাই দৌড়ে এলো তের রুমে। তের বাবা দরজায় থমকে দাঁড়ালো মেয়ের অবস্থা দেখে। তের মা কাঁদতে কাঁদতে মেয়ের শিওরে গিয়ে বসলো। পাশ থেকে কেউ একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলতেই হুঁশ ফিরে জাংকুকের। তেকে নিয়ে উঠে দাঁড়াবে তার আগে তে বাধা দিয়ে বলল, কোথাও যেতে হবে না, আমি আর বাঁচবো না। যতটুকু সময় আছে তোমার কোলে থাকতে দাও প্লিজ। জাংকুক কাঁদতে কাঁদতে বলল, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দিব না, তুমি আমার সাথে বাঁচবে দেখো। তে চোখে জল নিয়ে মলিন হেসে বলল, আমার আমার স্বপ্ন ছিল তোমার সাথে একটা সংসার হবে, আমাদের একটা মেয়ে হবে, কিন্তু কিন্তু ভাগ্য আমাদের এক হতে দিল না। তবে আর কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না, কেউ না। আমি তোমাকে ভীষণ রকম ভালোবাসি জাংকুক, তুমি সুন্দর একটা সংসার করো, কিন্তু কথা দাও আমাকে কখনো ভুলে যাবে না, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না। জাংকুকের এখন নিজেকে কেমন পাগল পাগল লাগছে, চিৎকার করে কেঁদে বলল, এমন পাপ তুমি কেন করলে দেহ? বলেছিলাম তো তুমি আমার বউ হবে, তাহলে কেন বিশ্বাস হারালে? তে আবারও মলিন হেসে বলল, যদি এমন পাপ করে আমি তো তোমার হয়ে থাকতে পারি, তাহলে এর থেকে মহাপাপ করতেও আমি রাজি। বিনিময়ে শুধু তুমি আমার থেকো, পাপের শাস্তি স্বরূপ না হয় দুজনের দেহটা দূরে থাকুক, কিন্তু মন হোক একাত্ম। জাংকুক তেকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করতে থাকলো, মনে হয় তেকে নিজের বুকের মাঝে ঢুকিয়ে নিবে। জাংকুকের পাগলামি দেখে সবার চোখে জল চলে এলো। জাংকুকের বাবা চোখে জল মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে এলেন। তার ছেলেটাকে এখন কি করে সামলাবেন তিনি? সুবিন বাবু মেয়ের দিকে এগিয়ে যেতে ধরলে তার স্ত্রী চিৎকার করে উঠলো, আসবে না তুমি, আমার মেয়ের কাছে তুমি আসবে না, এই সব কিছুর জন্য তুমি দায়ী। শুনলেন না স্ত্রীর বারণ, এগিয়ে গিয়ে মেয়ের পাশে হাঁটু ভেঙে বসলো। জাংকুক একটু আলগা করতেই তে বাবার দিকে তাকিয়ে বলল, সরি বাবা, পারলে তোমার মেয়েটাকে ক্ষমা করো, আর শেষ একটা অনুরোধ, পারলে রেখো আমার কবরটা জাংকুকের বাড়ির আঙিনায় দিতে দিও। তোমার কাছে আমাকে রাখবে তো জাংকুক? প্রথম কথাটা বাবার উদ্দেশ্যে বললেও শেষ কথাটা জাংকুকের দিকে তাকিয়ে বলল। জাংকুক কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না, শুধু চিৎকার করে করে কাঁদছে। কেউ বোধহয় কখনো কোনো ছেলেকে এভাবে একটা মেয়ের জন্য কান্না করতে দেখেনি। এই পর্যায়ে এসে সুবিন বাবু কান্না করে উঠলো, তার ভুলের কারণে আজ তার মেয়েটা তাকে ছেড়ে যাচ্ছে। সে সঠিক সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলেছে বোধহয়। মেয়ের একটা হাত ধরে জাংকুকের এক হাত নিয়ে তাতে মেয়ের হাতটা এক করে দিতে দিতে বলল, বলেছিলাম আমি নিজে থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব, বড্ড দেরি করে ফেললাম। আমার মেয়ে তোমার আমানত, তাকে নিয়ে যাও, আর পারলে তোমরা দুজন এই অধমকে ক্ষমা করো। তাই কেঁদে উঠলো, জাংকুকের কাছে আবদার করলো, আমার একটা শেষ অনুরোধ রাখবে জাংকুক? তোর সব কথা রাখবো, তুই শুধু আমাকে ছেড়ে কোথাও যাস না প্লিজ, নয়তো আমিও মরে যাব। জাংকুককে কাঁদতে দেখে তের কষ্টে বুক ভেঙে গেল। এই পাগলটার কি হবে এখন? সে কি ভুল করে ফেললো? শরীরের রক্ত বোধহয় সব ফুরিয়ে এসেছে, কথা বলার শক্তি পাচ্ছে না। তবুও অনেক কষ্টে ভাঙা ভাঙা স্বরে বলল, তোমাকে বাঁচতে হবে আমার জন্য, সুন্দর একটা সংসার সাজিও, কথা দাও আর কখনো কাঁদবে না। আমি সবসময় তোমার সাথে থাকবো, শুধু একবার আমাকে বউ বলে কবুল করে নিবে জাংকুক। জাংকুক আবারও তেকে শক্ত করে জড়িয়ে ধরলো, কপালে উষ্ণ স্পর্শ এঁকে দিয়ে সেভাবেই বলল, আমি জীবন জাংকুক, নিজের ইচ্ছায় সকলকে সাক্ষী রেখে তোমাকে বউ বলে স্বীকার করছি। কবুল 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 বউ, ভালোবাসি বউ, তোমাকে আমি ভীষণ ভালোবাসি। তে বুকের ভিতর লেপ্টে থেকে অস্ফুট স্বরে উচ্চারণ করলো, যা হয়তো শুধু জাংকুকের কান অব্দি পৌঁছালো, আমি তোমাকে নিজের স্বামী রূপে স্বীকার করছি। কবুল কবুল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি স্বামী জান। বাবা, তোমাদের দাদা তো ঠুনতে ঠুনছে, আর তুমি মাম্মার কাছে বসে আছো, জলদি তোলো। ছোট্ট স্বরের আধো আধো বলিতে ধ্যান ভাঙে জাংকুকের। পেছনে ফিরে মেয়েকে দেখতে পেয়ে হাসি মুখে কোলে তুলে নেয় মেয়েকে। মেয়েও হেসে নিজের পাপাকে জড়িয়ে ধরে। মেয়ের দিকে তাকিয়ে বলল, দাদাই খুঁজছে নাকি আমার পরি আমাকে ভীষণ মিস করছিল। পাপার কথা শুনে হেসে কোটি কোটি হলো ছোট্ট মেয়েটা। পাপার গলা জড়িয়ে ধরে বলল, তোমার পরি তোমাদের অনেক মিস করছিল,
মাম্মা তোমার শেষ, তুমি এখন তোমার পরীক্ষা যে গল্প বলবে, বুঝেছো? জাংকুক মুচকি হেসে বলল, ঠিক আছে, তাহলে তোমার মাম্মাকে বাই বলো। ছোট মেয়েটা মায়ের দিকে তাকিয়ে বলল, ওতে মাম্মা, এখন আমরা আছি। পরে এখন তার পাপাকে ভীষণ প্রয়োজন, তোমার সাথে আমরা পরে গল্প করবো, তেমন। ছোট্ট মেয়েটা বিদায় জানালেও বিপরীত পাশ থেকে কোনো প্রতি উত্তর আসলো না। আসবে কি করে? সেখানে তো শুধু একটা কবর, যার ভিতর সাহিত্য আছে বাচ্চাটার না দেখা মা। ছবিতে দেখলেও যার সরাসরি স্পর্শ করার সৌভাগ্য কখনো হয়নি ছোট্ট বাচ্চাটার। জাংকুক কবরটির দিকে একবার তাকিয়ে মেয়েকে কোলে নিয়ে বাড়ির ভেতরের দিকে চলে গেল। সময় তার মতো করে বয়ে গেছে, কেটেছে 5টা বছর। এর মাঝে জাংকুক নিজের কোম্পানি খুলেছে। সেই বখাটে ছেলেটা আজ লাখ লাখ টাকার মালিক হয়েছে, ভদ্র শান্ত, বয়স বেড়ে সুপুরুষ হয়েছে, সব নেশা ভুলেছে। কিন্তু যার জন্য এত সব, সেই নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। হাজার বলেও কেউ জাংকুককে বিয়ে করাতে পারেনি। তার কথা মতো সে বিবাহিত, আর সে কোনো বিয়ে করবে না। এর কথা রেখেছে সে, তাকে একটা সেকেন্ডের জন্য ভুলে যায়নি জাংকুক। নিজের বাড়িতে এনে কবর দিয়েছে মেয়েটার, একটা বাচ্চা মেয়েকে অ্যাডপ্ট করেছে, যে এখন জাংকুকের বেঁচে থাকার অনুপ্রেরণা। মৃত স্ত্রী আর ফুটফুটে একটা বাচ্চা নিয়ে গড়েছে একটা সুন্দর সংসার, যেখানে নেই কোনো রাগ অভিযোগ, নেই কোনো বিচ্ছেদ, আছে শুধু জাংকুকের না বলা কিছু অভিমান। এত সুন্দর পরিণয় কতজনের ভাগ্যে লেখা থাকে। इस कदर प्यार दूं कदमों में तेरे मैं दो जहां वार दूं। चैन मेरा ले लो, खुशी मेरी ले लो, दे दो मुझे, दे दो सारे गम, दिल दे दिया। তো আর্মিস, আমার গল্প এখানেই শেষ, কিন্তু এটা আমার লেখা গল্প নয়। ফেসবুকে স্ক্রল করতে করতে গল্পটা আমার সামনে পড়েছিল, আমি পড়েছি এবং কেঁদেছি। তোমার কেন বাদ যাবে? তোমরাও কান্না করো। এই গল্পটা ফেসবুক থেকে নেওয়া, লেখিকা টুকটুকি হাজরা স্রোত। স্টোরিটা দেখে তোমাদের অনুভূতিটা কেমন সেটা জানাতে ভুলে যেও না। আল্লাহ হাফেজ আমার প্রিয় পাখিরা, দেখা হচ্ছে পরের স্টোরিতে।